দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে। আজকের নির্ধারিত বিষয় ডাকসু নির্বাচন, এবং এই নির্বাচন এমন এক সময় হচ্ছে যখন তার কিছুদিন পরে জাতীয় নির্বাচনের ঘোষণা হয়ে আছে। এই জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ, এটি আজকের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন ডাকসুর দুইবারের নির্বাচিত ভিপি এবং বর্তমানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে প্রথম আলোর নিয়মিত আয়োজন আজকের বার্তা কক্ষে। ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যাচ্ছি। শুরুতে মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে, আপনাকে স্বাগত আজকের বার্তা কক্ষে। এটি যদি প্রথম প্রশ্ন করি, এবারের এমন একটা সময় নির্বাচন হচ্ছে যখন জাতীয় নির্বাচনের ঘোষণা হয়ে আছে ফেব্রুয়ারির শুরুতে, সেইটা আসলে কোনো ভূমিকা রাখবে বলে মনে করেন কিনা আপনি? না, আমি যেরকম করে শিরোনাম বললেন আমি তো শুনলাম। জি, আমার কাছে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। ধরেন যদি একটা টার্ময়েলের সিচুয়েশন থাকতো, বা ডাকসু নির্বাচন হবে কি হবে না এটা একটা বড় সংশয় থাকতো, তাহলে একটা প্রশ্ন উঠতো, যদি ডাকসু নির্বাচনটা নাও হতে পারে তাহলে জাতীয় নির্বাচনের কি অবস্থা হবে। এরকম কোনো বিষয় নেই। আমি সর্বশেষ যেটা শুনেছি, আমি পার্টি অফিসে ছিলাম, বলা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল মোটামুটি নিয়ে নিয়েছে, এবং ব্যালট বক্সে ছিনতাই করা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবার ব্যাপারে তারা যে প্রস্তুতি নেওয়া দরকার যাতে না ঘটতে পারে সেটা তারা নিয়েছে। এমনিতেও আমি গতকালকে, এমনিতে ঠিক না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলে একটা সংগঠন আছে, তাদের আহ্বানে বটতলায় গেছি। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ শোনার মতো মানুষজনই ছিল না। তারপরেও আমি গেছি, ডাকসু জিএস ছিলেন মোশতাক, উনি গেছেন, এবং কথাবার্তা বলেছি, কিছু কিছু ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি। পরিবেশটা এরকম মনেই হয়নি আমার যে একটা উত্তাপ তৈরি হতে পারবে। কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে ডাকসু নির্বাচন সম্পর্কে কী ভাবলো, কোনো শঙ্কা দেখেন? আমি বলেছি আমি তো দেখিনি এখন পর্যন্ত, পরে যদি দেখা যায় সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। আর আজকে ধরে রাত্রে 8টা বাজে আমি আপনার সাথে কথা বলছি, তখন তো আমি দেখছি না এরকম কিছু। সো ওই অর্থে এটা কোনো বিশেষ বার্তা জাতীয় নির্বাচনের জন্য দিচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, ধরেন যে জাতীয় রাজনীতিটা যেরকম করে চলছে, যেরকম করে সামনের দিকে যাচ্ছে, তার সাথে বর্তমানে ডাকসুর সম্পর্কটা কি? আমি আগে মনে করতাম খুবই ঘনিষ্ঠ সম্পর্ক হবে, যদি নাও থাকে। কেন? এই ডাকসুটা এই নির্বাচনের কিনারে আসলো যে একটা নদীর সাঁতরে, কতগুলো মানুষ মারা গেছে, বিস্তারিত অনেক কথাবার্তা বলা যাবে। এবং মানে 15 বছরের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনও সরকারকে ফেলতে পারেনি, কিন্তু ছাত্ররা যখন আসলো তখন পরিস্থিতিটাই বদলে গেল। এবং এই যে জেনজির কথা বলা হতো, এই জেনারেশন রক্ত দিতে পিছু পা হয় না, তারা মনে করে এইরকম মানে অবমাননাকর জীবনযাপনের সেই জেনারেশনটাই আন্দোলনে ছিল। আমি যদি এইভাবে ব্যাখ্যাটা করি, এবারের যে প্যানেলটা হয়েছে, ছাত্র দল সবসময় ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে, যে নির্বাচনগুলো হয়েছে আমাদের এখানে। ছাত্র শিবির অন্তত এর আগে তারা প্যানেল দিয়েছে, কিন্তু গত 15-20 বছরের মধ্যে তাদেরকে দৃশ্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি, তারা গোপন অবস্থায় ছিল। বাম দলগুলো পরিষ্কারভাবে তারা রাজনীতি করে, কিন্তু প্যানেল কয়েকজন মিলে একসাথে দিয়েছে। মোটামুটি 10টি প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে বেশ কিছু। এর মধ্যে একটি তথ্য যদি দিই, যে 35 বছরের মধ্যে এবারই শিবির প্রকাশ্যে, 35 বছরের মধ্যে, এইটা আলাদাভাবে দেখেন কিনা আপনি? না, 35 বছরের মধ্যে প্রথম 35 বছর। হ্যাঁ, আমার সময় আমার যদ্দূর মনে পড়ে শিবিরের প্যানেল ছিল, সে তো 35 বছরের আগে কথা হচ্ছে। তো এই সময়ে এখন তারা প্যানেল দিয়েছে, এইটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এটা জাতীয় রাজনীতিকে নতুন দিকের সূচনা করেছে, এইটা যদি বলেন তো এই সূচনা তো 5 আগস্টের পরই হয়েছে, অথবা 5 আগস্টেই হয়েছে। এইটা ডাকসু নির্বাচনের উপর করে প্রভাব ফেলছে এরকম করে আমি বলবো না। আমি বলবো যে বরঞ্চ জাতীয় রাজনীতিতে বা জাতীয় রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতে ইসলাম নিজেকে যতখানি সংগঠিত করতে পেরেছে, তাদের ছাত্র সংগঠনকে যতখানি সংগঠিত করতে পেরেছে, তারই একটা প্রকাশ আপনি এখানে দেখছেন, এইটা বলতে পারেন। তো ধরেন ভোটে যদি এরকম কিছু হয় যে শিবির আংশিক, আধা আধি বা অনেক জিতল, তাহলে এইটা একটা
মানুষের মনের মধ্যে প্রবল নাড়া দেবে, এটা আমি মনে করি। মানে যেমন আমি আমার কথা বলি, মানে এর ভাবতে হবে যে শিবির জিতে গেল, এরকম হবে। আর সাধারণভাবে মানুষের মনে হবে যে ছাত্ররা তো দেখে ওদেরকে পছন্দ করছে, যাদেরকে এত বছর ধরে এত রকম সমালোচনা ইত্যাদি করা হয়েছে, তারা জিতে গেল, মানে হচ্ছে তাহলে এই এতগুলো বছর আমরা যে রাজনীতির প্রচার করলাম সেটার কি মানে দাঁড়ালো, বা সেটা কি হয়েছিল অন্যভাবে দেখতে গেলে। হ্যাঁ, এইটার একটা ব্যাখ্যা ধরেন এটার মধ্যে আরও একটা ভাবে যে গুপ্ত রাজনীতির যে প্রসঙ্গ এসেছে এবারে এই প্যানেলটা দেওয়ার পরে বা যখন শিবির সামনে এসছে তখনই গুপ্ত রাজনীতি আসলে কিভাবে করেছে, কোন অন্য কোনো সংগঠনের মধ্যে আছে কিনা, সেইটার একটা বৈধতা, সেটার একটা স্বীকৃতি এরকম মনে হচ্ছে কি আপনার কাছে? না, এটা স্বীকৃতি অস্বীকৃতির কি আছে? আমি রাজনীতি করতে যাচ্ছি, আপনি ক্ষমতায় আছেন, অথবা আপনি যেভাবেই হোক ক্ষমতাবান, আপনি আমাকে করতে দিচ্ছেন না, তো আমি শেল্টার নেব না? এই যে গুপ্ত রাজনীতির কথা বলে যেগুলো বলা হচ্ছে না, এইটা যারা করছে তাদেরকে আপনি নিষেধ করবেন কি দেখিয়ে? আমরা বলছি যে জামাতে ইসলাম তার অতীতের ভূমিকার কারণে নিন্দিত, তারা এ পর্যন্ত অনুতপ্ত হয়নি, ক্ষমা চায়নি জাতির কাছে। স্বাধীনতা যুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে বড় ইতিহাস ঐতিহ্য যেরকম করে বলেন, সেটাকেই যখন তারা অস্বীকার করে তাহলে তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই, এগুলো বলেছি। কিন্তু তাদের উত্তরসূরি বলেন বা যেরকম করে বলেন তাদের সন্তান সন্ততি বা আমাদের সন্তানের বয়সে যারা, তারা তো এসে এরকম বলতেই পারে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইলেকশনের সময় আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, ডাক্তারিতে ছিলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যারা দাঁড়িয়েছিল তারা বক্তৃতা করতো যে আমাদেরকে রাজাকার বলা হচ্ছে, আমাদের তো বয়সই হয়নি তখন, আমরা কি করে রাজাকার হব? তো ওই রকম কথা তো তারা এখনও বলতে পারবে, আরও বেশি করে না। আমরা ওটার সাথে জড়িত নয়, আমরা ওই ইতিহাস ঐতিহ্য নেই না, ধারণই করি না। ফলে হয়েছে কি, ধরেন এদের এই যে বিকাশটা বা যেটা দেখা যাচ্ছে সেটা তারা তাদের কৌশলে করেছে। আপনি গুপ্ত রাজনীতি বলবেন, তো প্রকাশ্য অপ্রকাশ্য রাজনীতি চলতো সারা পৃথিবীতে আছে। আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো আছে না, বাম দলগুলো আছে না, গেরিলা দলগুলো আছে না, পৃথিবীর অনেক দেশে গেরিলা দল। আমি কিন্তু তাদের রাজনীতি জাস্টিফাই করছি না, আমি বলছি গুপ্ত রাজনীতি বলে যে কথাটা বলা হচ্ছে সেটা প্রকাশ্য করতে পারে নাই, কিন্তু তারা এটা করেছে। আপনি ক্ষমতায় ছিলেন, সামাজিকভাবে আপনার প্রচণ্ড সাপোর্ট ছিল, কিন্তু তাদের এই যে বিকাশটা আপনি বন্ধ করতে পারেন নাই। এই জায়গাটা যদি একটু বিপরীত দিকে যাই, মানে উল্টো দিক থেকে আসি, গত 5ই আগস্টের প্রসঙ্গ তুলেছেন আপনি, তার আগে যেমন শিবিরকে কেউই পরিচিতভাবে দেখতো না, কিন্তু তারা নিশ্চয়ই সক্রিয় ছিল ভেতরে ভেতরে, যে কারণেই এত সংগঠিতভাবে আসতে পারলো এবং 1 বছরের মধ্যে তারা খুবই সুগঠিত একটা প্যানেল দিতে পারলো। এই মুহূর্তে আবার ছাত্রলীগ নিষিদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের হচ্ছে কর্মসূচি বা কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ যদি হয় সেটা ছাত্রলীগ, এটা সরাসরি। তারা আবার এরকম গুপ্ত যায়, সেটা আবার একটা ভূমিকা রাখতে পারে কিনা, ঠিক বিপরীত দিকে রাখতে পারি কিনা, মানে তারা তো রাখবে, তারা তো ভোটার। এখন তাদের প্রতি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত আছে কিনা আমি জানি না, বা তাদের মননে কি আছে আমি তাও বলতে পারি, তাদের সাথে কথা হয়নি, কিন্তু তারা তো ভোট দিতে পারবে এবং ভোট যেখানে খুশি সেখানে দিতে পারবে। সেই ভোট এমনিতে জাতীয় রাজনীতিতেও এটা একটা অনেকেই আলোচনা করছেন যে এটা ভার্চুয়ালি আপনার যে ব্যালেন্স অফ পলিটিক্যাল পার্টি পাওয়ার এটা চেঞ্জ করে দিতে পারে। এই জায়গাতে সেরকম তো হতেই পারে। এখানে যেমন আমি গতবারের কথা বলি, মানে 2019 সালে যে নির্বাচন হয়েছে ভিপি এবং আরেকটি পদ সমাজসেবা সম্পাদক, এই দুটি পদ ছাড়া বাকি সবগুলোতেই ছাত্রলীগ জিতেছিল, কিন্তু সেই সময় তো দৃশ্য তো মনে হচ্ছিল সবই ছাত্রলীগ, এরকম একটা বিষয় তো উদাহরণ হতে পারে, ওটা ভোট হয়নি। হ্যাঁ, তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এর এই সময় যাদেরকে প্রভাবশালী মনে হচ্ছে তার বাইরেও ফলাফল যেতে পারে কিনা এবারে 2025 সালে? আমি মানে আমাকে জিজ্ঞেস করলে আমি অত ভালো করে বলতে পারবো না, কনফিডেন্টলি বলতে পারবো না। কেন? মানে আমি এটা বিশ্বাস করি যে ওই যে পৃথিবীর অন্যান্য দেশগুলো জেনারেশন টু জেনারেশন স্টাডি করে না, এই জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশনের তফাৎ কি, মননে, দৃষ্টিতে, ভঙ্গিতে, কালচারে, সব কিছু কিন্তু স্টাডি করে। এখন জেনজি বলেন, জেনি বলেন, বা যে নামই তাদেরকে দেন না কেন, আমাদের এখানে তো সেটা নাই। ফলে এই জেনারেশন গবেষণাটা নেই, সেটা বলছি, গবেষণাটা নেই, ফলে আমরা জানি না। এখন এই জেনারেশনের মননে কি আছে, আমার কাছে অবাক লেগেছে বহুত। 24-এর এত বড় অভ্যুত্থানের পরে স্বতন্ত্র প্রার্থী এত কেন? আমাদের টাইমে তো কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না, কেউ দাঁড়াবার কথাই ভাবতো না। এখন আমাকে 2-1 জন এরকম বলেছে যে এই যে বর্ণনের পরিবর্তনটা সেটা আপনি ধরতে পারছেন না। তো হতে পারে, কারণ এটাও সত্যি আমি মনে করি যে
অনেক সময় তো এদের ভাষাও আমি ঠিক মতো বুঝি না, মানে ভাষা বুঝি না মানে বাংলা বুঝি না তা বলছি না, বাংলা কিন্তু হ্যাঁ, কিন্তু ভাষার মধ্যেও ভাষা আছে, তো সেটা হয়তো আমি বুঝি না। যেমন তারা হয়তো মনে করে এই যা ছাত্র রাজনীতি যা হয়েছে সবই পচা, ওটার মধ্যে আমি যাব না। তারা একটা নতুন শব্দ দেখলাম কালকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে, অ্যাক্টিভিজম। আমি অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম। আরে অ্যাক্টিভিজম মানে আমরা তো কাজ করতে করতে উদ্দেশ্য পেতাম না, সারাদিন এখনও করেই যাচ্ছি। আমরা কখনো বলি আমি অ্যাক্টিভিস্ট এরকম বলিনি, কিন্তু তারা অ্যাক্টিভিজম বলতে মিন করে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম। তাদের দু একজন বক্তৃতা যে করলেন তাতে আমার মনে হলো। সেই থেকে আমি বলছি যে ধরেন ছাত্রলীগের যার এরকম আলাদা আছে, আমি আপনাদের এখানে সম্ভবত আরেকদিন বলেছি, অন্য জায়গায় আমি সুযোগ পেলে বলি, একটা হিউজ পপুলেশন তো আমাদেরকে ভোট দিত। ইট উইল বি ধরেন 35 to 40% হবে ভোটার তাদের পক্ষে ছিল। আচ্ছা, এই 15 বছরের অপকর্ম দেখে থেকে কত লোক বুক ফিরিয়ে দিয়েছে? আপনি যেন সবাই মুখ ফিরিয়ে দিয়েছে তা তো নিশ্চয়ই নয়। তো যারা মুখ ফিরিয়ে নেয়নি তারা কি করবে? আর তাদের জন্য আপনার মেসেজ কি? ওরা কি দেশে থাকতে পারবে? তারা কি নাগরিকত্ব কেড়ে নেবে? এই সব বিবেচনায় এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেখানে আপনি একটু বলবেন আমাদের যে আপনি তাদের মননের বাইরে থেকেও একটা তো ভোটারের হিসাব আছে, প্রায় 40,000 ভোটার এবার ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে নারী ভোটার, আর বাকিরা বিভিন্নভাবে আছে, হল আবাসিক অনাবাসিক বিভিন্ন রকম আছে। কোন ভোটারটা ফ্যাক্টর হয়ে উঠবে সবচেয়ে বেশি? মানে এটাও আমি বলতে পারবো না, কারণ এইসব ব্যাপারে কথাবার্তা বলানো আমি ঠিক পছন্দ করি না। কেন এত চান্সের উপর বলার কি দরকার? আমি যেটা সম্পর্কে ডেফিনিট হই। এমনকি অনেক সময় আমি যে গবেষণার রেজাল্ট দেখি সেগুলো আমার কাছে বলে যে ঠিক না, বিকজ গবেষণাটাও প্রপারলি করা হয় না। আমি সাধারণভাবে বুঝি কি, সেটা থিওরি দিয়ে বুঝি, নারীরা জামাত ইসলামকে ভোট দিতে চাইবে না। আচ্ছা, যে দল নারীর স্বাধীনতা স্বীকার করে না, যে দল কপালে টিপ দেওয়া স্বীকার করে না, যে দল মনে করে সন্ধ্যার পর মেয়েদের বাইরে বেরোনো উচিত না, তাকে মেয়েরা কী কারণে ভোট দেবে? তারপরে মেয়েরা কি আর ভোট দিচ্ছে না? দিচ্ছে, কিন্তু ওর পরিমাণ খুবই কম। ওইটা ডেফিনেটলি ডিসাইসিভ ফ্যাক্টর। এবং এই জন্যে মানে দেখেন গত আগামীকালকে ভোট, আমি আজকে কোনো ক্যাম্পেইন করতে চাই না, আমি সেটা করতেও চাচ্ছি না, কিন্তু অ্যানালিসিস বলে মেয়েদের ভোট শিবির বেশি পাওয়ার কথা নয়। তো এই ভোটগুলো কোথায় যাবে? ওরা তখন হয়তো বিএনপিকে দেখতে পারে বা দেখতে পারে না, তখন ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের কথা আসবে, ইন্ডিভিজুয়াল ক্যারিশমার কথা আসবে, ইমেজের কথা আসবে, এবং সেই জায়গায় ইন্ডিভিজুয়াল অনেক ক্যান্ডিডেট হতে আসতে পারে। কিন্তু আমি কালকে ইউনিভার্সিটি যাওয়ার পরে মনে হলো যে এই কয়েকদিনের ক্যাম্পেইনে যে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়েছিলেন বা মানে ইমার্জ করছিলেন, মনে হচ্ছিল যে এরা ভালো ওরা তাদের জ্যোতি হারিয়ে ফেলেছে, তাই মনে হয়েছে আমার গতকালকে এসে। হ্যাঁ, এবারে নিরাপত্তার বিষয়ে আপনি বলেছেন যে সেখানে নিরাপত্তা যারা কর্মী তারা এই জায়গাটা নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু একটা বিষয় এসেছিল যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রথম দিকে বলা হয়েছিল সেনাবাহিনী থাকবে, পরে সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হলো যে সরকারের পক্ষ থেকে, আমি পড়ে শোনাই যদি, বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতেও দায়িত্ব সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই, সরাসরি বলেছে। এখানে কি একটা আন্ডারস্ট্যান্ডিং এর পার্থক্য বা তাদের আসলে যে যোগাযোগটা হওয়া উচিত ছিল সেটা হয়নি? আপনারা শো পরিচালনা করেন, টিভির বিশেষ দায়িত্ব করছেন, সেজন্য ইউ আর বিং ভেরি জেন্টল অ্যান্ড পোলাইট। দ্যাট ইজ এ স্টুপিডিটি। কীভাবে তারা বলতে পারেন? ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনকে আমি তো সেক্রেটারি চাইতেও অনেক বেশি জায়গায় স্থান দিতে চাই। আমি প্রায় জায়গায় বলি ডাকসুর কাছে আমি কী চাই, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের কথা বলি, হোল ওয়ার্ল্ডকে তারা ওয়েলফেয়ার ইকোনমিক্স শেখায়। আপনি হার্ভার্ড, অক্সফোর্ড এবং এদের যে গবেষণার কাজ, পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আছে যারা র্যাঙ্কে ভালো, তাদের একটা গবেষণা পেপার বিকামস এ ডিকটেশন অফ দি হোল ওয়ার্ল্ড নলেজের ক্ষেত্রে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো প্রাচ্যের অক্সফোর্ড ছিল, সেই ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন এমন একটা কথা বললো যেটা আমি রিফিউট করবো, এটা কোনো কথা হতে পারে? এবং তারপরে এই জন্য আমি ফর্মালি করেছে, হ্যাঁ ফর্মালি তো বলছি। এরপরে এই মানে এই অথরিটিকে আমি কোনো অ্যাশেমড হতে দেখিনি। আরও একটা জিনিস বলি, কি অদ্ভুত বিষয় দেখেন, আমি যেমন কালকে তো গেছি বটতলায়, কিন্তু আমার একটা প্যানেল আছে কীরকম যে বিপিজিএস আছে, দুটো একটা মেম্বার আছে, কিন্তু পুরো প্যানেল দিতে পারি নাই। আমি তাদের পক্ষে কোনো কথা বলতে পারবো না। তারা কিন্তু বক্তৃতা করেছে, বিপিজিএস দুজনই বক্তৃতা করেছে ওখানে, কিন্তু তারা এরকম করে বলতে পারেনি যে আমি ওই প্যানেলে ওনার সমর্থক ইত্যাদি বলতে পারে। আমিও বলি না, যেহেতু তারা নিয়ম মানবার জন্য বলেছে। এইটা কি শেখানো হলো আমি তো তা বুঝতে পারলাম না। মানে ছাত্ররা যে রাজনীতি করছে সেই রাজনীতি খারাপ এরকম ভাববার কি কোনো কারণ আছে? তা যদি হয় তাহলে শেখ হাসিনা থাকতেন একদিন, তারা আইয়ুব খান থাকতেন। রাজনীতি মানে কি, যদি এটা দলবাজি হয়ে যায় তাহলে খারাপ।
যদি এটা চাঁদাবাজি চলে যায় তাহলে খারাপ, যদি দখলদারিত্বে চলে যায় তাহলে খারাপ। এইটা আপনি চেক করেন। কিন্তু যে রাজনীতি আপনাকে সমাজ সচেতন হতে বলছে, সমাজ সচেতন করছে, যে রাজনীতি আপনাকে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে বলছে, সেই রাজনীতি কেন খারাপ হবে? ছাত্রদের ক্ষেত্রে এটা সবসময় বলা হয় যে রাষ্ট্রও যখন অনেক সময় বেপথে যায় তখন ছাত্ররা সামনে এগিয়ে আসে, এই কথাটি বলা হয় এবং সেই ক্ষেত্রে ডাকসুর প্রসঙ্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ সবার আগে আসে। কিন্তু আপনার কোনো কারণে কি মনে হয় না যে এখনকার যে রাজনীতি সেটা দলের লেজুর বৃত্তি, তারপরে নিজস্ব স্বার্থ সংশ্লিষ্টতা বেশি, এই ধরনের লক্ষণগুলো আপনি কি এখন শেষ হয়ে গেছে বিশেষ করে এই এক বছরে? মানে ধরেন আমি তো একটা দল করি, দলের প্রেসিডেন্ট আমি, জি আমি ছাত্র রাজনীতিও করেছি, আমার দলের পক্ষ থেকে আমি ছাত্র সংগঠন এখনো করি, আমি করি মানে আমার দলের ছাত্র সংগঠন আছে, আমার দলের ছাত্র সংগঠন আমার রাজনীতির বাইরে যাবে, আমার বিরোধিতা করবে, সেটাকে আমি চাইবো নাকি? তবে এইটা বলতে পারেন যে ওদের মধ্যে কোনো যদি প্রশ্ন হয় যে এইটা কি ঠিক হচ্ছে, তাহলে আমার প্রপার অ্যাটেনশন দেওয়া উচিত, ডেমোক্রেটিক্যালি জিনিসটা রিজলভ করা দরকার, সেটা আমি করছি কি না। নিশ্চিতভাবে আগে বিষয়টা এরকম হতো, সম্মেলন করবার পরে কমিটিকে আচ্ছা ওইটা সভানেত্রী বানিয়ে দেবেন, ওটা চেয়ারপারসন বানিয়ে দেবেন। আপনি ছাত্র সংগঠনের কমিটি করছেন, প্রেসিডেন্ট মানে এটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা বিএনপি চেয়ারপারসন কেন বানিয়ে দেবেন? সেটা চলে না, সেটা ছাত্রদের মধ্যে থেকেই হবে। ওই জায়গাগুলো তারা নষ্ট করেছেন, ছাত্ররা সবার উপরে খেপে গেছে, বিকজ তাদের কাছে তো সামনে ফোকাস তো চাই দুটো পার্টি। আমাকে অত ছিলেন, আচ্ছা ডাকসুতে উনি ছিলেন 2 বার, হয়তো আমার কথা ভাবছে, কিন্তু কই তার তো কোনো শক্তি দেখছি না, তেমন কোনো পার্টি দেখছি না, ফলে আমাকে বিবেচনা করে সে সিদ্ধান্ত নিচ্ছে না, সে বিবেচনা করছে ওই দল দুটোকে বা ওই ধরনের দলকে যারা এগুলো করেছে, ওই কারণে তার এটা হচ্ছে। তার মধ্যে একটা ট্রমা তো আছে। ধরেন এবং ছাত্র সংগঠনের ক্ষেত্রে আমি যদি এটা সহ আপনার কথাটাই আপনি বলেন, যদি এটা সহ বলেন যে গণরুম গেস্টরুমের যে কালচার এবং নির্যাতনের যে কালচার, যেটা নিয়ে তাদের মধ্যে আপনি ট্রমার কথা বলছিলেন, মধ্যযুগীয় বর্বরতা একটা, এটা চললো কিভাবে? মানে দেখেন, ওই জন্য তো মাঝে মাঝে বলি যে শেখ হাসিনা কেবল যে টাকা লুট করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছে, সেটা মোরাল যেটা থাকে সেই মোরালটা ধ্বংস করতে হবে। কিন্তু গত 1 বছরে যে ঘুরে দাঁড়ানো, ছাত্রদের যে ঘুরে দাঁড়ানো 5 আগস্ট পর্যন্ত, তারপরে যে কালচারটা এবং এখন নির্বাচন হচ্ছে, আপনার কি মনে হয় শুধু তো ডাকসু না, এর সাথে আরও নির্বাচন পরপর আসছে, জাকসু, রাকসু এবং চট্টগ্রামেও হবে, সেক্ষেত্রে এটা একই ধরনের প্রভাব রাখবে নাকি এটার আসলে আমূল একটা কালচারাল পরিবর্তন আপনি মনে করেন? আমি বলি, এবার এগুলো যদি বলি না তাহলে অনেকে মনটা খারাপ করতে পারে, কিন্তু মন খারাপ করে কী করা আছে? গণরুম থাকবে নাকি থাকবে না? আপনি ভিপিজিএসকে প্রশ্ন করতে পারছেন? ভিপিজিএস কি উত্তর দিচ্ছে? তার বলতে হবে থাকবে না, আমি যদি জিতি তাহলে থাকবে না, আমাকে ভোট দেন। কিন্তু এরকম করে তো কেউ বলছে না, এরকম করে ইশতেহার আমি দেখছি না, যদি আমি সব ইশতেহার পড়ি নাই, কিন্তু তারপরে আমি দেখছি, যেমন কালকে ওই কথাটা আমি বলেছি, আপনারা আগে জিজ্ঞেস করেন কি কি আপনারা দেখতে চান না বিশ্ববিদ্যালয়ে, বলেন এগুলো দেখতে চাই না, তোমরা অঙ্গীকার করো। আমরা জাতীয় রাজনীতিতে সবাইকে বলছি তোমরা সনদ সই করো, তো এইখানে তো ছাত্রদের সনদ সই করবার ব্যাপার নেই, কিন্তু অঙ্গীকার করবার ব্যাপার তো অবশ্যই নির্বাচনের আগে। যদি এমন হয় যে উনি জিতবার পরে মূল পার্টি যা বলবে সেটা উনি অস্বীকার করবে, একেবারে ডাকসুর ভিপি হয়েছেন, জিএস হয়েছেন, কিছু হয়েছেন, 1 বছর পর থাকবে না, তখন মূল রাজনীতিতে যাওয়ার জন্য এখন তো নেত্রীকে আপনাকে বা নেতাকে আপনার তেল দিয়ে ওখানে ঢুকতে হবে, এইটাই যদি চর্চা হয় তাহলে আপনি ঠেকাতে পারবেন না, যেটা আগে ছিল। হ্যাঁ আগে ছিল, এবং এখন প্রতিটা বদলে গেছে, যে তা তো না। আমি এটা বলবো, ধরেন গতকালকের এই সমাবেশে অন্যান্য ভিপিজিএসদেরকে দাওয়াত করা হয়েছিল, আমানুল্লাহ আমানকেও দাওয়াত করা হয়েছিল, অনেকে আমি জিজ্ঞেস করলাম, উনি আমাকে ফোন করলেন, উনি বললো আমি যেতে চাই না, কারণ ওখানে তারা চায় না যে আমরা যাই। তা আমি তার সাথে দ্বিমত করেছি, এই অর্থে বলছি না, তারা তো আমাকে, শিক্ষকরা তো আমাদেরকে ডেকেছে, তা আমি যাবো না কেন? আমি গিয়ে কোনো ক্যাম্পেইন করবো না, কারোর পক্ষে বলবো না, কিন্তু আমি তো আবার আদর্শের কথা বলতে পারবো, ছাত্রদের এই হওয়া উচিত, আমি এইরকম ডাকসু দেখতে চাই, এইরকম বিশ্ববিদ্যালয় দেখতে চাই, আমি তাই বলবো। কিন্তু উনি যান নাই, মানে এই অর্থে আমি বলছি যে আরও আরেক দিক থেকে আবার অন্য উল্টাটা করছেন কিনা ওনাদেরকেও আমি তা বলতে পারবো না, কিন্তু ওইখানে দেখলাম যে তারা এখানে যাচ্ছেন না বা তারা এটার মধ্যে ইনভলভ করছেন না। আগে তো জানেন কি হতো, এবারে আমি দেখছি না, জেলার নেতারা চলে আসতেন, অত মূল দলের নেতারা এসে তার ছেলে মেয়ে আত্মীয় ভাতিজা ভাগিরা কেউ পরে তাকে বলতো, বাবা সব ঠিক আছে তো, তোমার অন্যান্য লোকজনকে বলতো, এক ধরনের প্রভাব বিস্তার করার রীতিমতো ক্যাম্পেইনে নেমে যেত। এবং
আমি আবার এটাকে নিষেধ করার কোনো উপায় দেখছি এটা কিভাবে সেটি যেমন আপনি ওই সময়ের কথা বলছেন, এটা তো আপনার সময়ের কথা বলছেন আপনি, ওকে জেলা পর্যায় থেকে চলে আসছি, এখন তো আর আসতে হয় না সরাসরি, এখন বাসায় বসে ফোন করা হচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে ফোন করছে এলাকা থেকে, তাদের পরিচিত নেতা পরিচিত এই ধরনের বিষয়গুলো। আমি দোষের কিছু দেখি না। আচ্ছা, কেন তা তো করবেই, সে তো তার পার্টির প্রতি তার দায়িত্ব আছে না, যাতে তার পার্টি যেতে সে সেটা করছে, কিন্তু যাকে সে পারসিউ করছে তাকে আমি অতখানি সচেতন মনে করি। আচ্ছা, তা যদি নাই হয় তাহলে সে এত বড় আন্দোলন করলো কিভাবে? তা যদি নাই হয় তাইলে এই যে এতদিন ধরে আপনি যে ছাত্র রাজনীতির অবস্থা দেখছেন, এটা তো স্বতন্ত্র হলো কেমনি, এনসিপি হলো কেমনি, বাকশাল হলো কেমনি, এগুলো প্রমাণ করে যে ওই বৃত্ত ভেঙে ভেঙে ছাত্রছাত্রী বেরিয়ে আসছে। এই জন্য ওই ক্যাম্পেইন খুব প্রভাব বিস্তার করেছে বলে আমার মনেই হয় না। ছাত্ররা সেটা মানে ম্যানেজ করে নেবে। এবারে আসি একটু মবের প্রসঙ্গে, যেইটা বছরব্যাপী সারা দেশেই বিভিন্ন সময় ঘটেছে, কিন্তু প্রথম যে মব কিলিং ঘটে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলে ঘটেছিল, সেটা বছর খানেকের মধ্যেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এইরকম কোনো ইস্যুর সময়, বড় কোনো গ্যাদারিং হচ্ছে, ভোট হচ্ছে, এরকম কোনো সময়ে সেই রকম কোনো কিছু আবার ফিরে আসতে পারে বলে অনুমান করা যায়, বা সচেতন থাকা নিশ্চয়ই দরকার। আমি কোনো মানে এরকম কোনো লক্ষণ দেখি নেই বা এরকম কোনো দেখিনি। আমি কাজে এরকম করে বলবো না যেটা ভীতির সঞ্চার করতে পারে, কিন্তু আমি যখন বলছি যে সচেতন থাকা নিশ্চয়ই দরকার। এটা সবচাইতে ভালো হচ্ছে যারা অথরিটি আছে, ইউনিভার্সিটি অথরিটি রাখবে, ল এনফোর্সিং এজেন্সিকে বলবে এই জন্য আমি চাচ্ছি এই ব্যাপারে গার্ড করো, কিন্তু আমি কিচ্ছু জানি না এই অথরিটি যে কি করছেন আমি জানি না, ছাত্ররাও জানে না। কালকে দেখলাম তো তারা তাদের মতো করছেন, যা মনে করছেন তাই করছেন। এটা একটা আলোচনার ভিত্তিতে করা দরকার ছিল, ছাত্রদেরকে পার্ট করা দরকার ছিল, এবং তাতে হয়তো বিষয়টা আরও ভালো হতে পারতো। আই এম নট শিওর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান ভিসি, তার একটি বক্তব্য যেটি তিনি বলেছিলেন যে যদি নির্বাচন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না দেওয়া, আমি সব বলে দেব। মানে সব বলে দেব মানে তো এর ওনার মধ্যে কিছু আছে, সেইটা ভিসি তো এরকম কথা বলতে পারে, আমি দেখেছি এরকম কথা বলা উচিত এত তার, তাই না? এই ধরনের কি, অথচ তিনি বলেছেন এবং প্রেসের সামনে সবাই ছিল সেখানে রেকর্ডেড। মানে এই যে এরকম বললেন না, এটা মানে তো তাকে আমি সন্দেহ করবো আপনি কি লুকিয়ে রাখছেন তাহলে বলেন, যেটা আমার ক্ষতি করতে পারে, তাই তো? যদি সেরকম দেখেন তখন বলবে, তো তখন বললে লাভ কি আমার? তখন তো ঘটনা ঘটেই যাবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই যে হলে হলে ছাত্রদল কমিটি করতে গেল, তার প্রেক্ষিতে আবার মিছিল টিছিল বেরোলো, তারপরেও ওনারা যে আচরণ করেছেন আমার এটাও ঠিক মনে হয় নাই। কেন ঠিক মনে হয় নাই? আপনি হলে যে নমিনেশন দেবেন, নমিনেশনটা কে দেবে? হলের যে ভিপি যে তার ব্যক্তিগুলোতে কে দেবে, কে ডিসাইড করবে? তার একটা পরিষদ লাগবেই। এই জন্য অথচ তারা হল কমিটিগুলো বাতিল করার প্রসঙ্গ তুলেছিল। আমার প্রশ্ন এবারে যদি শুধু ভিসির ক্ষেত্রে না, একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কাঠামোটা, ভিসি, প্রভিসি, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং হলগুলোর দায়িত্বে একজন শিক্ষকই থাকেন শেষ পর্যন্ত, এই পুরো যে প্রশাসনিক কাঠামোটা, এটা কিন্তু গত এক বছরের পরে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত যে পরিস্থিতি, এখন রাজনৈতিক যে দেশের বাস্তবতা, সেইটার প্রভাবেই তো পরিবর্তন হয়েছে বা তার কিছুটা ছাপ সেখানে রয়েছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। প্রশ্ন হচ্ছে যে সেইটা ফলাফলের ক্ষেত্রে বা এই নির্বাচন আনুষ্ঠানিকতার ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা কারো জন্য? না, প্রভাব যদি কিছু ফেলে তার সাথে ইতিবাচক ফেলা উচিত। আচ্ছা, কিন্তু মানে আপনি এই প্রশ্নটা করলেন, টু বি অনেস্ট আমি ওদের এটা এই পরিষদের ঠিক না, এই ধরনের একটা বড় বডি একটা মিটিংয়ে গেছি, তখনও ডাকসু ইলেকশন ডিক্লেয়ার হয়নি। আচ্ছা, তারা দাওয়াত করেছিলেন, সেখানে এগুলো আলোচনা হতে দেখলাম। তখন আমি জানি না যে এত তাড়াতাড়ি ইলেকশন হতে পারে, যে জন্য আমি নতুন কোনো সাজেশন দিইনি। কিন্তু ধরেন যে পরিবেশ পরিষদের কথা বলছেন, এরা তো এই ইলেকশন নিয়ে ছাত্রদের সাথে বসেই নেই, ছাত্র সংগঠনগুলোর সাথে ডেকে কথা বলতে পারতো যে এইভাবে করতে, যে তাদেরকে ইনভলভ করতে পারতো। ফলে এদের প্রতি কি অনাস্থা দিতে চাচ্ছি না আমি, কিন্তু কতখানি আস্থা রাখতে পারবো তা আমি জানি না। যদিও আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি, আমি আগামীকালকে এরকম কোনো শঙ্কা দেখছি না যে এই নির্বাচনটা বানচাল হয়ে যেতে পারে, দেখছি না। ও 2017 সালের পরে কওমি মাদ্রাসা এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা, সেখান থেকে 200 মার্কের যারা বাংলা এবং ইংরেজি পাশ করে আসছে, তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভর্তি হওয়ার সুযোগ করে। এবং 19 সালে একটা হয়েছে, এবারেই হচ্ছে বড় মাপে, এবং এবারে প্রায় 3 দশকের বেশি সময় পরে এই নির্বাচনটা হচ্ছে, যেখানে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। প্রশ্নটা এই জন্য করছি, 48 জন প্রার্থীর মধ্যে 20 জন মাদ্রাসা থেকে আসা ব্যাকগ্রাউন্ডের, এরকম গণমাধ্যমে একটা রিপোর্টও হয়েছে।
এই বিষয়টা আসলে কি যে 17 সালে যে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনিকভাবে সেটার প্রতিফলন কিনা, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা এখানে ভর্তি হওয়া শুরু হলো, সেটার প্রতিফলনই কি? না, প্রতিফলন কেন, সেটা রেজাল্টেন্ট হিসেবে এটা হয়েছে, তা তো আপনি বলবেনই। কিন্তু ধরেন মানে এটা কোনো নিষেধাজ্ঞা জারি করে কথা বলবো না, কিন্তু আমি বলবো এই যে আমাদের শিক্ষার ক্ষেত্রে দ্বিমুখী নীতি আছে, এটা বন্ধ করতে হবে। মানে আপনি একদম ভিন্ন ধর্মের দুটো শিক্ষা পদ্ধতি চালু রেখেছেন, তারপরে কোনো একটা পয়েন্টে তাদেরকে মিট করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মিট তো করছে না, তার আগে আরেকভাবে সেটা ডেভেলপ করে গেছে। এইটা বদল হওয়া দরকার আমি মনে করি। এই মুহূর্তে আমি আবারও যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গায় যদি একটু ফিরি, আপনি এভাবে ব্যাখ্যা করা যে 90 সালের উদাহরণটা দিই, সেই সময় বেশ কয়েকটা আমি পুরনো সংবাদের মধ্যে খুঁজে দেখলাম, সেইখানে বড় জয় পেয়েছিল আমানুল্লাহ আমানের যে প্যানেলটি, এবং সেই সময় 90 সালে তো আসলে বিএনপির এক ধরনের প্রভাবও ছিল, সারা দেশেই ছিল, তো ডাকসুতে তারা নির্বাচিত হয়েছিলেন। সেই রকমই ব্যাপার হবে যে সারা দেশে রাজনৈতিক প্রভাবটা কার সেটা প্রতিভাত হওয়ার সুযোগ আছে কিনা, নাকি এটা আসলে অন্যরকম একটা ইকুয়েশন কাজ করবে? ওরকম করে হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, মানে মনে হচ্ছে না, কেন আমি এটা দেখলাম, আমি প্রথম এটা কি সময়টা ভিন্ন এই জন্য? সময় মানে ওই যে জেনারেশনের প্রশ্ন বললাম, খেয়াল করে দেখেন এরা যে আন্দোলন করেছে, আমি বলি একদম একেবারে একটা জায়গাতে ফেইলিয়ারের জায়গাতে এসে তারা দাঁড়িয়েছে। এরা চ্যালেঞ্জ নেয়নি পলিটিক্যাল পার্টিগুলো, এরা জেনজির ওই যে কথা আছে এই বিরক্তিকর জীবনযাপনে ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই, সাহস দেখিয়েছে। তো তারা তো প্রতিস্থাপিত হয়ে গেছে ওই অর্থে, সেই জন্য তারা লিডারও হয়ে গেছে। এখন এদের প্রভাব ছাত্রদের উপরে প্রচণ্ড পরিমাণে আছে এখনও, আগের মতো নেই, কারণ ভেঙে ঢেকে গেছে। যদি ওই প্রভাব থাকতো তাহলে এবারে রাজনৈতিক দলের প্রভাবাদী ভোটই হয়তো হতে পারতো না, ওদের প্রভাবে ভোট হতো, পুরা ছাত্র রাজনীতির চালচিত্র বদলে যেত, এবং এটার বিকাশের ধারাই হয়তো জাতীয় রাজনীতিতেও একটা বিরাট রকম পরিবর্তনের বাতাস লাগতে পারতো। কিন্তু তারা তাদের জায়গায় থাকতে পারে নাই। মানে এই যে বাক্সাবি দেখেছেন 3টা প্যানেল হচ্ছে আমি শুনেছি, তাছাড়া স্বতন্ত্র অনেকে দাঁড়িয়ে গেছে, ফলে ওই ঐক্যবদ্ধতাটা নাই। সেই জায়গাতে যতখানি রাজনৈতিক দলের প্রভাব বিস্তার লাভ করবে সেটা করবে। এমন কোনো গোপন সমীকরণ আপনার কাছে মনে হয় কিনা যে যেটা ভোটের ফলাফল আপাত দৃশ্যত যেটাকে শক্তিশালী মনে হচ্ছে সেগুলো সবকিছুকে ভেঙে দিতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে? না, প্রথম কথা হলো আমি যেটা গণ আয়তনে যে সমস্ত কাজ হয় না, সেখানে এই সমস্ত চক্র কুচক্র ষড়যন্ত্র এগুলো সার্ভাইভ করে বা জিতে আমি বিশ্বাস করি না। মানে হয় কি, অনেক মানুষ যেখানে হয় সেখানে অনেক মানুষকে আপনি ষড়যন্ত্রের পার্ট বাড়াতে পারেন না। ষড়যন্ত্রটা একটা ক্ষুদ্র পরিসরেই হয়, যেটার ইফেক্ট দিয়ে আপনি বাকিদেরকে আইদার মানে ইনঅ্যাক্টিভ করে ফেলেন অথবা তাদেরকে ইনার্ট করে ফেলেন, তাদেরকে আপনি এটার মধ্যে ইনভলভ করে ফেলেন। কিন্তু এইখানে যখন সচেতনভাবে ঢুকে যায় তখন এসব কথাবার্তা চলে না, নেতার বক্তৃতা চলে না, আপনি সিদ্ধান্ত দিয়েছে একটা মানুষ আর একটা করে ফেলছে। তো ভোটের ব্যাপারে যদি এমন হয়, আমি যদিও আবার বলি আমাদের একটা বিরাট ঘাটতি, আমাদের বলতে আমি আমাদের জাতিগত কথা বলছি, যে আমরা বর্তমানে এই প্রজন্ম, যেই প্রজন্মটা ওই কোটা আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত বেড়ে উঠেছে, এদেরকে ভালো করে বুঝতে পারি নাই, এদেরকে বোঝার জন্য চেষ্টা করি নাই, সায়েন্টিফিক্যালি একটা গবেষণা করে যে তাদের বোঝা করতে পারি না বলে আমি বলতে পারি না যে আজকে তারা সত্যি সত্যি কাকে ভোট দেবে। আমি আবার বলছি আপনাকে, স্বতন্ত্র ডাকসুর ভিপি দাঁড়াতে পারে আমি কল্পনাই করতে পারি না, কারণ হলের মেম্বার দাঁড়াতে পারে, অনেক হয়েছে এবারে, হ্যাঁ অনেক হয়েছে। এবং এটা যে কেউ অপছন্দ করছে সেরকম দেখছি, আমি অপছন্দ করছি, আমার খুব অস্বস্তি লাগছে, এটা কোন ধরনের কথা? কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে কোনো অস্বস্তি দেখছি না। তো অনেক বড় পরিবর্তন না, ফলে হয়তো ধরেন ভোটারদের মননের মধ্যে এরকম হয়েছে। আজকে অফিসের মধ্যে বসে কথা হচ্ছিল কত % ভোট পড়তে পারে, তো 40,000 যদি ভোটার, আমি 30%, বলো না আমাদের অফিসে যারা যারা ছিলেন, না ভাই এত হবেই না, কত পড়তে পারে, ম্যাক্সিমাম 25%। কেন এত কম কেন? আরে ধরেন মুখ দাঁতে থাকে, ওর যেতে আসতে ভোট দিতে 200 টাকা খরচ লাগবে, কি জন্য দিবে? 200 টাকা দিব কেন, আমি কি পাবো এটা থেকে? মানে তার ইকুয়েশনটা এখন ভিন্ন হয়েছে। তখন আমাদের সময় ছিল ডাকসু একটা উৎসব, ভোট দিতেই তো যাবো, কেউ কাউকে পয়সা দিবে এরকম কোনো ঘটনাই নাই। কিন্তু এখন কেউ পয়সা দিচ্ছেও না, আবার সে পয়সা যে খরচ করবে তারও ব্যাপার না। আবার অনেকে বললো যে
আজকে সন্ধ্যার দিকে তো অনেকে বাড়ি চলে যাচ্ছে। ওই উৎসাহর যে জায়গাটা সেইটা অনেকটা ভাটা পড়ছে বলে আপনার মনে ভাটা হচ্ছে? পড়ছে তা না, উৎসাহটা তৈরি হয়নি ওরকম করে। আমরা একেবারে শেষ প্রান্তে একটা এখন যদি সরাসরি মানে যেটা শুরুর দিকে আপনি এক ধরনের উত্তর দিয়েছেন, আমি একটু সরাসরি করি। যদি ছাত্র দলের প্রার্থী বা প্যানেল বিজয়ী হয় তাহলে মানে বিএনপি শক্তিশালী হবে বলে মনে করবে কিনা, বা তারা তাদের এটার অনার করার একটা ব্যাপার যে আমরা শক্তিশালী বড় দল, আমরা এটা জিতবে, এবং ছাত্র শিবির যদি একইভাবে জেতে তাহলে জামাত ইসলামী তাদেরকে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের একটা দিক বলে ভাববে কিনা? না, দুইজনের ভাবনা একই রকম হবে না আবার। মানে দুটো দল তো একই রকম না। আচ্ছা, কিরকম হবে? দুটো দলের মধ্যে যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি এই সমস্ত দল খুব আবেগে চলে, হইচই করতে থাকে, অত বেশি হিসাব করে না, অত বেশি ক্যালকুলেট করে না, তারা ওই আবেগের মধ্যে দিয়ে চলে। কিন্তু শিবির ইজ ভেরি ক্যালকুলেটিভ, ভেরি কুল, এবং কুলনেস অনেক সময় ডেঞ্জারাসও বটে, এগুলো তো আমরা দেখেছি আগে। ফলে শিবির ওই রকম করবে তা মনে করবেন না। এই যে এরকম হলো যে হলে কোনো ছাত্র সংগঠনের নামে বা রাজনীতির নামে প্যানেল দেওয়া যাবে না, এটা কীরকম করে হলো? ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন সম্পর্কে আমি মেলা কথা শুনছি, ভিসি সম্পর্কে কথা শুনছি, আমি জানি না সত্য হতে পারে। তো ওইটা যদি হয় তাহলে তারা এখানে যদি জিতে যাও, দেন দে উইল বি প্লেইং কুল, আমি এটা ধারণা করি। কিন্তু বিএনপির একটা হাবভাবের মতো হবে, এটা আমি আবার মনে করি। ওরা খুব খুশি, দেখো আমরা ছাড়া কি আছে। হয়তো ওরকম করে নেতারা বক্তৃতা করবে না, কিন্তু তাদের আচার আচরণে এরকম জিনিস হতে পারে। এটা বলার সাথে সাথে আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো এরকম না যেন করে, সেটা ভালো হবে। আর শিবির সম্পর্কে বলবো, মানে ধরেন আমি কেন জানি মনে করি এটা শিবির তারা মাইন্ড করতে পারে, তাদের মানে ধরেন একটা পোস্ট যদি যেতে মানুষ ধাক্কা খাবে, অনেক মানুষের সাথে ধাক্কা খেয়ে যাবে, কিন্তু সেই ধাক্কা তাকে হজমই করতে হবে, আর তো কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মান্না ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন, আমরা ডাকসু নিয়ে আলোচনা করছিলাম, ডাকসুর দুইবারের ভিপি, তার কাজেই অনেক ভেতর থেকে তার আলোচনাটা, এবং তিনি সেই সময় কেমন দেখেছেন, আজকে প্রায় 3 দশক পরে এসে এখনকার ডাকসু নির্বাচন কেমন, তার মূল্যায়ন আমরা শুনছিলাম। বর্তমানে নাগরিক ঐক্যের সভাপতি, তিনি রাজনীতিবিদ, সেই দৃষ্টিভঙ্গিও নিশ্চয়ই যুক্ত হয়েছে। আগামীকাল ডাকসু নির্বাচনের দিন, সারাদিনই আমরা বেশ কয়েকজন অতিথি সহ আরও আলোচনায় থাকবো, এবং সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভোট কাভার করতে এবং বিস্তারিত জানতে এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এই আয়োজন, বার্তাকক্ষের আয়োজন আজকের মতো শেষ করছি, এবং আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সারাদিনে এই ডাকসুর আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।